নমস্কার। গপ্পগুচ্ছের আড্ডায় সকল শ্রোতাদের জানাই অনেক অনেক স্বাগত। আমাদের এই আড্ডার ভারে আপনারা পাবেন ভয়, রহস্য, হাসি এবং অনেক ভালোবাসার সম্মান। আজ আপনাদের জন্য গপ্পগুচ্ছের আড্ডার নিবেদন শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সী এক অন্যতম গল্প রক্তমুখী নীলা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 30শে মার্চ 1899 সালে। ব্যোমকেশ বক্সী তার এক অন্যতম সৃষ্টি। এই গল্পটি প্রকাশিত হয় 1937 খ্রিস্টাব্দে। ব্যোমকেশ বক্সী ছাড়াও তিনি লিখে গিয়েছিলেন আরও অনেক ছোট গল্প। আজকের এই গল্পের মূল চরিত্রে রয়েছেন স্বয়ং ব্যোমকেশ, অজিত, মহারাজ, হরিপদ এবং রমানাথ নিয়োগী। এই গল্পের পরিচালনায়, সাউন্ড এফেক্ট এবং আবহ সঙ্গীতে দেবজিৎ এবং গল্পের সূত্রধার শুভজিৎ। শ্রোতাদের সুবিধার্থে আমরা গল্পের কিছু কিছু অংশের লেখা বদল করেছি। কিছু ভুল হলে আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। আজকের গল্পের পাঠক দেবজিৎ, দীপ, দেবব্রত এবং শুভজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প রক্তমুখী নীলা। টেবিলের ওপর পা তুলে ব্যোমকেশ পান আটকছিল। খোলা সংবাদপত্রটা তার কোলের উপরে বিস্তৃত। এই শ্রাবণের কর্মহীন সকালে দুজনে বাসায় চুপচাপ বসে আছে। গত 4টে দিন ঠিক এইভাবেই কেটে গেছে। আজকেও এই বৃষ্টি ভিজে দুশো দিনটা এইভাবেই কাটবে ভাবতে ভাবতে একটু বিমর্ষ হয়ে পড়েছিলাম। ব্যোমকেশ কাগজে মগ্ন। তার পাটা সে নিজের মতো এখনো নাচিয়ে চলেছে। আমি নীরবে একটা সিগারেট টেনে চলেছি। আমাদের কারো মুখে কোনো কথা নেই। কথা বলার অভ্যাস যেন আস্তে আস্তে চলে যাচ্ছে। কিন্তু চুপ করে দুজনে কতক্ষণই বা বসে থাকা যায়। অবশেষে যা হোক, একটা কিছু বলবার উদ্দেশ্যে বললাম, খবর কিছু আছে? চোখ না তুলেই ব্যোমকেশ বলল, খবর খবর খুব গুরুতর। দুজন দাগী আসামি সম্প্রতি মুক্তি লাভ করেছে। একটু নিরাশ হয়ে জিজ্ঞাসা করলাম, কে তারা? একজন হচ্ছেন শরৎচন্দ্রের চরিত্রহীন। তিনি মুক্তি লাভ করেছেন বিচিত্রা নামক টকিজ হাউসে। আর আরেকজনের নাম শ্রীযুক্ত রমানাথ নিয়োগী। ইনি মুক্তি লাভ করেছেন আলিপুর জেল থেকে। 10 দিনের পুরনো খবর ভায়া, তাই আজ কালকেতু দয়া করে জানিয়েছেন। এই বলে সে একটু হতাশ ভঙ্গিতে কাগজখানা ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। বুঝলাম সংবাদের অভাবে বেচারা ভিতরে ভিতরে একটু ধৈর্য হারিয়ে। অবশ্য আমাদের পক্ষে নিষ্কর্মের অবস্থাই স্বাভাবিক। কিন্তু তাই বলে এই বর্ষার দিনে তাজা মুড়ি চাল ভাজার মতো সংবাদপত্রে দু একটা গরম গরম খবর থাকবে না, এটাই বা কেমন কথা? বেকারের দল তো আমি বেঁচে থাকবে কিসের আশায়? আমি বললাম, তবে নাই মামার চেয়ে কানা মামাই ভালো। এই শরৎচন্দ্রের চরিত্রহীনকে তো চিনি, কিন্তু রমানাথ নিয়োগী মশাইয়ের সঙ্গে তো পরিচয় নেই। তিনি কে? ব্যোমকেশ একটু ঘরময় পাইচারি করলো। জানলা দিয়ে বাইরে বৃষ্টিমুগ্ধ আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, নিয়োগী মহাশয় নিতান্ত অপরিচিত নয়। কয়েক বছর আগে তার নাম খবর কাগজে খুব বড় বড় অক্ষরেই ছাপা হয়েছিল, কিন্তু সাধারণ পাঠকের স্মৃতি এতই অল্প যে 10 বছর আগের কথা মনে থাকে না। তা ঠিক, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো পেলাম না। তিনি আসলে কে? তিনি একজন চোর। ছিচকে চোর নয়, কোটিবাটিও চুরি করেন না। তার নজর কিছু উঁচু। মারিত গন্ডার, লুটিত ভাণ্ডার। বুদ্ধিও যেমন অসাধারণ, সাহসও তেমনি অসীম। ব্যোমকেশ একটু দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, আজকাল আর এরকম লোক পাওয়া যায় না। দেশের দুর্ভাগ্য, সন্দেহ নেই। কিন্তু তার নাম বড় বড় অক্ষরে খবরের কাগজে উঠেছিল কেন বলতো? কারণ শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে গিয়েছিলেন এবং প্রকাশ্য আদালতে তার
বিচারও হয়েছিল। টেবিলের উপরে একটি সিগারেটের টিন রাখা ছিল। একটা সিগারেট সেখান থেকে তুলে নিয়ে ব্যোমকেশ যত্ন সহকারে ধরালো। তারপর আবার চেয়ারে এসে বসে বলল, 10 বছর হয়ে গেল জানো তো অজিত, 10 বছর হয়ে গেল, কিন্তু এখনো ঘটনাগুলো যেন বেশ মনে আছে। তখন সবেমাত্র আমি এই কাজ আরম্ভ করেছি, তোমার সঙ্গে দেখা হওয়ারও পূর্বে। দেখলাম উৎসাহের সাথে বলতে আরম্ভ করে সে নিজেই নিজের স্মৃতিকথায় আকৃষ্ট হয়ে পড়েছে। বর্ষার দিনে যখন অন্য কোনো মুখরোচক খাদ্য হাতের কাছে নেই, তখন একটু স্মৃতিকথাই চলে। এইভাবে আমি বললাম, গল্পটা বলো, একটু শুনি। গল্প গল্প তেমন কিছু নেই, তবে ব্যাপারটা আমার কাছে একটা কারণে রহস্যময় হয়ে আছে। পুলিশ খেটেছিল খুব এবং বাহাদুরিও দেখিয়েছিল অনেক, কিন্তু আসল জিনিসটি উদ্ধার করতে পারেনি। আসল জিনিসটি কি? তবে বলি শোন, সে সময় কলকাতা শহরে হঠাৎ জহরত চুরির খুব ধুম পড়ে গিয়েছিল। আজ জওহরলাল হীরালালের দোকানে চুরি হচ্ছে, তো কাল দত্ত কোম্পানি দোকানে। এরকম ব্যাপার বুঝলে অজিত, দিন 15-র মধ্যে প্রায় বড় বড় দোকান থেকে প্রায় 3-4 লক্ষ টাকা হবে হীরা জহরত লোপাট হয়ে গেল। পুলিশ সজোরে তদন্ত লাগিয়ে দিল। তারপর একদিন মহারাজ রমেন্দ্র সিংহের বাড়িতেও চুরি হলো। মহারাজ রমেন্দ্র সিংহের পরিচয় দিয়ে তোমাকে অপমান করব না, বাঙালির মধ্যে তার নাম জানে না এমন লোক খুবই কম আছে। যেমন ধনী তেমনি ধার্মিক, তার মতো সহৃদয় দয়ালু লোক আজকালকার যুগে খুব একটা দেখা যায় না। সম্প্রতি তিনি একটু বিপদেই জড়িয়ে পড়েছেন, কিন্তু সেসব থাক, সেসব কথা না অন্যদিন বলা যাবে। যা বলছিলাম, ভালো ভালো জহর সংগ্রহ করা তার একটা শখ ছিল। বাড়ির দোতলার একটা ঘরে তার সংগৃহীত জহরতগুলি কাচে শোকেসে সাজানো থাকত। সতর্কতার অভাব ছিল না। সেপাই শাস্ত্রী চৌকিদার অষ্টপ্রহর পাহারা দিত, তো তবুও কিছুই লাভ হয়নি। একদিন চোর ঢুকে দুজন চৌকিদারকে অজ্ঞান করে তার ওই দামি দামি জহরতগুলো নিয়ে পালালো। মহারাজের সংগ্রহে একটা রক্তমুখী নীলাও ছিল। তিনি ওটাকে নিজের ভাগ্যলক্ষ্মী মনে করতেন, তার খুব প্রিয় ছিল কিন্তু ওই রক্তমুখী নীলা। তাই তিনি সর্বদা আঙ্গুলে ওটাকে পরে থাকতেন। কিন্তু কিছুদিন আগে সেটা আংটিতে আলগা হয়ে গিয়েছিল বলে বোধহয় খুলে রেখেছিলেন। ইচ্ছে ছিল হয়তো শ্যাকরা ডাকিয়ে মেরামত করে আবার আঙ্গুলে পড়বেন। চোর সেই নীলাটিও নিয়ে গেল। নীলা সম্বন্ধে তুমি কিছু জানো কিনা ঠিক বলতে পারবো না, তবে নীলা হলো এক ধরনের হিরে, তবে নীল হিরে। অন্যান্য হীরের মতো কেবল ওজনের ওপরই দাম হয় না, অধিকাংশ সময় অন্তত আমাদের দেশে নীলার দাম ধার্য হয় তার দৈব শক্তির ওপর। নীলা হচ্ছেন শনি গ্রহের পাথর। এমন অনেক ঘটনা শোনা গেছে যে পয়মন্ত নীলা ধারণ করে কেউ কেউ কোটিপতি হয়ে গেছে, আবার কেউ কেউ রাজা থেকে ফকিরও হয়ে গেছে। নীলার প্রভাব কখনো শুভ আবার কখনো অশুভ। একই নীলা যে সকলের কাছে সমান ফল দেবে তার কোনো মানে নেই। একজনের পক্ষে যে নীলা মহা শুভকর, অন্যের পক্ষে সে নীলা সর্বনাশেরও হতে পারে। তাই নীলার দাম তার ওজনের ওপর নয়, তার রূপ এবং কাজের ওপর নির্ধারিত হয়, বিশেষত রক্তমুখী নীলা। 5 রতির ওজনের একটি নীলার জন্যে আমি একজন মারোয়ারিকে 11,000 টাকা দিতে দেখেছি। লোকটা যুদ্ধের বাজারে চিনি আর লোহার ব্যবসা করে পুরো ডুবে গিয়েছিলেন। তারপর? কিন্তু সেসব গল্প অন্য একদিন বলা যাবে। আমি কুসংস্কার মানি না, আমি ওরকম গোড়া হিন্দু নই। ভূত প্রেত মারণ উচ্চাটন বিশ্বাসও করি না, কিন্তু
এই রক্তমুখী নীলার অলৌকিক শক্তির ওপর আমার অগাধ বিশ্বাস আছে। সে যা যা বলছিলাম, মহারাজ রমেন্দ্র সিংহের নীলা চুরি যাওয়াতে তিনি মহা হইচই বাঁধিয়ে দিলেন। তার প্রায় 530,000 টাকার মণিমুক্ত চুরি গিয়েছিল। তাতে তার মনে সেই অর্থে দুঃখ ছিল না, কিন্তু তার ওই নীলাটা চুরি যাওয়াতে তিনি বড্ড মর্মাহত হয়ে গিয়েছিলেন। তিনি ঘোষণা করে দিলেন যে চোর ধরা পড়ুক বা না পড়ুক, যে তার ওই নীলা ফিরিয়ে দিতে পারবে তাকে তিনি 2,000 টাকা পুরস্কার দেবে। পুলিশ তো যথাসাধ্য চেষ্টা করছিল, আরো উঠে পড়ে লেগে গেল। পুলিশের সবচেয়ে বড় গোয়েন্দা নির্মল বাবু তদন্তের ভার গ্রহণ করলেন। নির্মল বাবুর নাম বোধহয় তুমি শোনোনি। সত্যি বিচক্ষণ লোক। তার সঙ্গে আমার সামান্য একটু পরিচয় আছে, কিন্তু এখন তিনি রিটায়ার করে গেছেন। যাই হোক, নির্মল বাবু তদন্ত হাতে নেওয়ার 7 দিনের মাথায় জহরচ্চোর ধরা পড়ল। চোর আর কেউ নয়, এই রমানাথ নিয়োগী। তার বাড়ি খানা তল্লাশ করে সমস্ত চোরাই মালই ধরা পড়ল, শুধুমাত্র ওই রক্তমুখী নীলাটাই পাওয়া গেল না। তারপর তারপর যথাসময় বিচার শেষ হয়ে রমানাথের 12 বছরে জেল হয়ে গেল, কিন্তু নীলার সন্ধান তখনও শেষ হলো না। রমানাথ কোনো স্বীকারোক্তিও দিলেন না, শেষ পর্যন্ত মুখ টিপে রইল। ওইদিকে মহারাজ রমেন্দ্র সিংহ পুলিশের পেছনেই লেগে রইল। পুরস্কারের লোভে পুলিশ শেষ পর্যন্ত অনুসন্ধান চালিয়ে গেল। তার মানে তোমার কথা অনুসারে পুলিশের সব চেষ্টাই বৃথা গেল? বলতে পারেন, কিন্তু রমানাথ জেলে যাবার মাস 3 পরে নির্মলবাবু খবর পেলেন যে নীলাটা নাকি রমানাথের কাছেই আছে। কয়েকজন কয়েদি নাকি তা দেখেছে। জেলে পুলিশের গুপ্তচর কয়েদি ছদ্মবেশে থাকে তা তো তুমি জানোই। তারাই যে খবর দিয়েছে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। খবর পেয়ে হঠাৎ একদিন রমানাথের সেলে গিয়ে খানা তল্লাশ করলেন, কিন্তু কিন্তু কি ব্যোমকেশ? কিছুই পাওয়া গেল না। রমানাথ একটু ধূর্ত ছিল, তাই আলিপুর জেল থেকে সেটা যে সে কোথায় পাচার করে দিল সেটা খুঁজেই আর পাওয়া গেল না। সেই থেকে নীলাটা একেবারে লোপাট হয়ে গেছে। পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে হাল ছেড়ে দিল। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তার মানে তুমি বলছো পুলিশ এক প্রকার নিষ্কর্মার ভূমিকা পালন করেছিল, কিন্তু তখন যদি তোমার এমন নাম ডাক খ্যাতি হতো, তাহলে নির্মল বাবুর জায়গায় তুমি এই তদন্তের ভারটি দিতে। ভেবে দেখতে গেলে কেসটা একেবারে মন্দ ছিল না। এলাচের মতন একটা নীলা, সেই পাথর একজন জেলের কয়েদি কোথায় লুকিয়ে রাখতে পারে সেটা আমার জানার খুব আগ্রহ ছিল। কেসটা যদি আমার হাতে একবার আসতো, চেষ্টা করে দেখতাম। 2,000 টাকা পুরস্কারও ছিল। ব্যোমকেশের মনের অর্ধেক স্বাদ ব্যাহত করে সিঁড়ির উপরে পদশব্দ শোনা গেল। আমি সোজা হয়ে উঠে বসে বললাম, লোক আসছে ব্যোমকেশ, বোধহয় মক্কেল। ব্যোমকেশ কান দুটোকে সজাগ করে শুনে বলল, পুরো লোক, আমি জুতো, বর্ষাতে বেশ মচমচ করছে। সম্ভবত গাড়ি মোটরেই ঘুরে বেড়ান, সুতরাং বড় মানুষ, তবে একটু ঘুরিয়ে চলেন। হঠাৎ উত্তেজিত স্বরে সে বলে উঠল, অজিত, তাও কি সম্ভব? জানলা দিয়ে গলা বাড়িয়ে দেখো তো, একটা প্রকাণ্ড রোলস রয়েস দাঁড়িয়ে আছে কিনা। আছে। ঠিক ধরেছি তাহলে। কি আশ্চর্য যোগাযোগ অজিত, কি আশ্চর্য যোগাযোগ! যার কথা হচ্ছিল সেই মহারাজ রমেন্দ্র সিংহ আসছেন। কেন আসছেন জানো? আমি উৎসাহের সঙ্গে বললাম, জানি, খবরের কাগজে পড়েছি। তার সেক্রেটারি হরিপদ রক্ষিত সম্প্রতি খুন হয়েছে, সেই বিষয়ে হয়তো। দরজায় টোকা পড়লো।
দরজা খুলে ব্যোমকেশ বলল, নমস্কার মহারাজ, ভেতরে আসুন। সাময়িক কাগজপত্রে তার অনেক ছবি দেখে থাকলেও আসল মানুষটিকে এই প্রথম চাক্ষুষ করলাম। সঙ্গে লোক লস্করের আড়ম্বর নেই, অত্যন্ত সাদাসিধা ধরনের মানুষ। ঈষৎ রুগ্ন, হীন চেহারা, পায়ের একটাই দোষ, একটু খুঁড়িয়ে চলেন। বয়স বোধ করি 60 পার হয়ে গিয়েছে, কিন্তু বার্ধক্যের কুঞ্চিত চামড়া তার মুখখানেকে কুৎসিত করতে পারেনি, বরং একটি শান্ত স্নিগ্ধ প্রসন্নতা মুখের জরাজীর্ণ বিকারকে আরো উজ্জ্বল করে তুলেছে যেন। ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে তার দৃষ্টিতে এক অদ্ভুত বিস্ময় ভাব প্রকাশ পেল। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা আমারই প্রতীক্ষা করছিলেন। আমি আসবো সেটা কি আগে থেকে অনুমান করে রেখেছিলেন নাকি? ব্যোমকেশও হাসলো, বলল, এত বড় সৌভাগ্য হবে তা আমি আশা করতে পারিনি, কিন্তু আপনার সেক্রেটারির মৃত্যুর কোনো কিনারাই যখন পুলিশ করতে পারলো না, তখন একটু আশা করেছিলাম হয়তো মহারাজ আমায় স্মরণ করবেন। কিন্তু আগে আসুন, বসুন, তারপরে সব কথাবার্তা হবে। মহারাজ চেয়ারে বসে ধীরে ধীরে বললেন, হ্যাঁ, আজ 5 দিন হয়ে গেল, পুলিশ তো কিছুই করতে পারলো না। তাই ভাবলুম দেখি যদি আপনি কিছু করতে পারেন। হরিপদর ওপর আমার এক মায়া জন্মে গিয়েছিল। তাছাড়া তার মৃত্যুর ধরনটা এমন ভয়ঙ্কর। এইটুকু বলে মহারাজ একটু থামল। অবশ্য সে নিতান্ত সাধু লোক ছিল না, কিন্তু আপনারা তো জানেন ওই রকম লোককে সৎপথে আনার চেষ্টা করা আমার একটা খেয়াল। আর সব দিক দিয়ে দেখতে গেলে হরিপদ নেহাত মন্দ লোক ছিল না, কাজকর্ম খুবই ভালো করত, আর কৃতজ্ঞতাও যে তার অন্তরে ছিল সে প্রমাণও আমি বহুবার পেয়েছি। মাফ করবেন, হরিপদ বাবু সাধু লোক ছিলেন না? ঠিক বুঝতে পারলাম না। খবর কাগজ থেকে যা পড়েছি তাতে এই খবর তো আমার জানা ছিল না। একটু যদি পরিষ্কার করে বলেন সুবিধা হয়। সাধারণে যাকে দাগি আসামি বলে সে ছিল ঠিক তাই। অনেকবার জেল খেটেছে। শেষবার জেল থেকে বেরিয়ে যখন আমার কাছে। একটা কথা বলবো, যদি আপনি কিছুর মনে না করেন, দয়া করে সব কথা না গোড়া থেকেই বলুন। খবরের কাগজে বিবরণ আমি পড়েছি বটে, কিন্তু তা এতই অসম্পূর্ণ কিছুই ধারণা করা যায় না। আপনি মনে করুন আমি কিছুই জানি না, আপনিও আমাদেরকে চেনেন না, আপনি প্রথমবার আমাদের কাছে এসছেন। এই সব কথা আপনার মুখে স্পষ্টভাবে শুনলে ব্যাপারটা আমার এবং অজিতের বুঝবার খুব সুবিধা হবে। না না, কিছু মনে করার নেই। আমি এখন একজন সাহায্য পাচ্ছি। বেশ, আমি তবে গোড়া থেকেই শুরু করছি। তারপর গলাটা একটু ঝেড়ে আস্তে আস্তে বলতে আরম্ভ করলেন। আন্দাজ মাস 6 আগের কথা হবে। ফাল্গুন মাসের মাঝামাঝি হরিপদ প্রথম আমার সঙ্গে দেখা করতে এলো। মহারাজ, আমি হরিপদ, কালই জেল থেকে নিস্তার পেয়েছি। আপনি আমায় আপনার পায়ের নিকটে একটু ঠাঁই দেবেন? আমি একটু সৎ পথে চলতে চাই। এই বয়সের মধ্যে 4 বার জেল খেটে নিয়েছি, কিন্তু আর না, এই চুরি ডাকাতি আর ভালো লাগে না। আর যে কদিন বাঁচবো একটু শান্তিতে বাঁচতে চাই। ঠিক আছে, কিন্তু চিন্তা করবেন না রাজামশাই, চিন্তা করবেন না। আমি বড় কোনো কারণে জেলে যাইনি, ছোটখাটো চুরি ডাকাতি। সত্যি বলছি ব্যোমকেশ বাবু, ওর ওই কথাগুলো শুনে মনে বড় দয়া হয়েছিল। ভাবলাম একটা সুযোগ দিয়ে দেখি, তাই তাকে জিজ্ঞাসা করেছিলাম, কি কাজ করতে পারো? রাজামশাই, লেখাপড়া বেশি শেখবার অবকাশ পাইনি। 19 বছর থেকে ক্রমাগত জেলই খাটছি। তবু নিজের চেষ্টায় শর্ট হ্যান্ড টাইপিং শিখেছি। যদি দয়া করে আপনি নিজের কাছে রাখেন, প্রাণ দিয়ে আপনার কাজটি করিব। হরিপদকে দেখে
প্রথমেই আমার একটা মায়া জন্মেছে, কি জানি কেন। এই জাতীয় লোকের আবেদন আমি অবহেলা করতে পারি না। তাই যদিও আমার শর্ট হ্যান্ড টাইপিস্টের দরকার ছিল না, তবু 50 টাকা মাইনে দিয়ে তাকে নিজের কাছে রাখলুম। আত্মীয় স্বজন কেউ ছিল না, কাছেই একখানা ছোট বাসা ভাড়া করে থাকতে লাগলো। কিছুদিনের মধ্যেই দেখলাম লোকটা অসাধারণ কর্মপটু আর বুদ্ধিমান। যে কাজ তার নিজের নয়, তাও এমন সুচারুভাবে করে যে কারোর কিছু বলার থাকে না। এমনকি ভবিষ্যতে আমার কি দরকার হবে তা আগে থাকতে আন্দাজ করে তৈরি করে রাখে। মাস 2 যেতে না যেতেই সে আমার কাছে একেবারে অপরিহার্য হয়ে উঠল। হরিপদ না হলে যেন কোনো কাজই চলে না। তাহলে হরিপদ বেশ কর্মপটুই ছিল। কিন্তু রাজামশাই, আপনার সন্দেহ হয়নি 4 বার জেল খেতে আসা আসামি এত নিদারুণ পটু কাজে এত ভালো কি করে? ওই যে বললাম অজিত বাবু, এক প্রকার সে আমার চোখের মনি হয়ে উঠেছিল। তার মধ্যে ওই সময় প্রাচীন সেক্রেটারি অবিনাশ মারা গেলেন, আমি তার জায়গায় হরিপদকে নিযুক্ত করলাম। এই নিয়ে আমার আমলাদের মধ্যে একটু মন কষাকষি হয়েছিল, কিন্তু আমি সেসব গ্রাহ্য করি। সবচেয়ে উপযুক্ত লোক বুঝেই হরিপদকে সেক্রেটারির পদ দিয়েছিল। তারপর গত 4 মাস ধরে হরিপদ খুব দক্ষতার সঙ্গে সেক্রেটারির কাজ করে এসেছিল, কখনো কোনো ত্রুটি হয়নি। নিম্নতর কর্মচারীরা মাঝে মাঝে আমার কাছে তার নামে নালিশ করত, কিন্তু সেসব নিতান্তই বাজে নালিশ। হরিপদর নামে কলঙ্ক পড়েছিল বটে, জেলের দাগ সহজে মোছে না, কিন্তু শেষ পর্যন্ত তার চরিত্র যে একেবারে বদলে গিয়েছিল তাতে সন্দেহ নেই। আমার মনে হয় অভাবের তাড়নায় সে অসৎ পথে গিয়েছিল, তাই অভাব দূর হওয়ার সঙ্গে সঙ্গে তার দুগ্ধ প্রবৃত্তিও কেটে গিয়েছিল। আমাদের জেলখানা খুঁজলে এই ধরনের কত লোক যে বেরোবে তার সংখ্যা নেই। তাহলে আপনি বলছেন সংশোধনাগারেও সংশোধন করা যায়? তারপর সে যা হোক, হঠাৎ গত মঙ্গলবারে যে ব্যাপার ঘটল তা একেবারে অভাবনীয়। খবরের কাগজে অল্প বিস্তর বিবরণ আপনারা পড়েছেন, তাতে যোগ করবার আমার বিশেষ কিছু নেই। সকালবেলা খবর পেলাম হরিপদ খুন হয়েছে। পুলিশে খবর পাঠিয়ে নিজে গেলাম তার বাসায়। দেখলাম শোয়ার ঘরের মেঝেতে সে মরে পড়ে আছে, রক্তে চারিদিক ভেসে যাচ্ছে। হত্যাকারী তার গলাটা এমন ভয়ঙ্কর ভাবে কেটেছে যে ভাবতেও আতঙ্ক হয়। গলার নলি কেটে চিরে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আপনারা অনেক হত্যাকাণ্ড নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এমন পাশবিক নৃশংসতা কখনো দেখেছেন বলে আমার বোধ হয়। এই পর্যন্ত বলে মহারাজ যেন সেই ভয়ঙ্কর দৃশ্যটা পুনরায় প্রত্যক্ষ করে একটু আতঙ্কিত হয়ে চোখ মুছলেন। তার দেহে আর কোথাও কোনো আঘাত ছিল না? ছিল, তার বুকে ছুরির একটা আঘাত ছিল। ডাক্তার বলেন সেই আঘাতই মৃত্যুর কারণ। গলার আঘাতগুলো তারপর, অর্থাৎ হত্যাকারী প্রথমে তার বুকে ছুরি মারে, তাকে মর্মান্তিক আহত করে, তারপর তার গলায় ওইভাবে ছিন্ন ভিন্ন করেছে। কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা! ভাবুন তো। আমি শুধু ভাবি, কি উন্মত্ত আক্রোশের বশে মানুষ তার মনুষ্যত্ব বিসর্জন দিয়ে এমন হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। কিছুক্ষণ আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। মহারাজ বোধহয় মানুষ নামক অদ্ভুত জীবের অমানসিক দুষ্কৃতি করবার এই অফুরন্ত শক্তির কথাই ভাবতে লাগলেন। ব্যোমকেশ ঘাড় হেঁট করে চিন্তামগ্ন হয়ে রইল। হঠাৎ ব্যোমকেশের অর্ধমোদিত চোখের দিকে আমার নজর পড়ল। সঙ্গে সঙ্গে আমিও উত্তেজিত হয়ে উঠলাম। সেই দৃষ্টি বহুবার দেখেছি, ভুল হবার নয়। ব্যোমকেশ কোথাও যেন একটা সূত্র পেয়েছে। আমি যা জানি আপনাকে বলব। এখন আমার ইচ্ছে
পুলিশ যা পারে করুন, সেই সঙ্গে আপনিও আপনার পক্ষ থেকে কাজ করুন। এত বড় একটা নৃশংস হত্যাকারী যদি ধরা না পড়ে, তাহলে সমাজের পক্ষে ভীষণ ভয়ঙ্কর। আপনার কোনো আপত্তি নেই তো? না, পুলিশের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, বরঞ্চ বিশেষ প্রণয় আছে। আপত্তি কিসের হবে মহারাজ? আচ্ছা, হরিপদ শেষবার ঠিক ক বছরের জন্য জেল খেটেছিল, আপনি কি সেটা বলতে পারেন? হরিপদর মুখেই শুনেছিলাম, আইনের কয়েক ধারা মিলিয়ে তার 14 বছর জেল হয়েছিল। কিন্তু জেলে শান্তশিষ্ট ভাবে থাকলে কিছু সাজা মাফ হয়ে থাকে, তাই তাকে 11 বছরের বেশি জেল খাটতে হয়নি। বেশ চমৎকার। হরিপদ সম্বন্ধে আপনি আর কিছু বলতে পারেন না? আপনি ঠিক কোন ধরনের কথা জানতে চান বলুন, দেখি যদি বলতে পারি। মৃত্যুর 2-4 দিন আগে তার আচার ব্যবহারে এমন কিছু কি লক্ষ্য করেছিলেন? এটা ঠিক স্বাভাবিক নয়। হ্যাঁ, লক্ষ্য করেছিলাম। মৃত্যুর 3-4 দিন আগে একদিন সকালবেলা হরিপদ আমার কাছে বসে কাজ করতে করতে হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। তার ভাব দেখে আমার মনে হয়েছিল যে কোনো কারণে সে ভারী ভয় পেয়েছে। সে সময় আর কেউ কি আপনার কাছে ছিল? মহারাজ একটু ভেবে বললেন, হ্যাঁ, সে সময় কতগুলো ভিক্ষার্থীর আগমন ঘটেছিল। যতদূর মনে পড়ে, একজন ভিক্ষার্থী তখন সেখানে উপস্থিত ছিল। তার সামনে হরিপদ অসুস্থ। একটু নীরব থেকে ব্যোমকেশ বলল, যাক, আর কিছু অন্য সময়ের কোনো বিশেষ ঘটনা স্মরণ করতে পারেন কি? মহারাজ প্রায় মিনিট 5 গালে হাত দিয়ে বসে একটু চিন্তা করলেন। হ্যাঁ, একটা সামান্য কথা মনে পড়েছে, নিতান্তই অবাস্তব ঘটনা। তবু বলছি, আপনার যদি সাহায্য হয়। আপনি বোধহয় জানেন না, কয়েক বছর আগে আমাদের বাড়ি থেকে একটা দামি নীলা চুরি যায়। মহারাজ, আপনি তবে এতক্ষণে ব্যোমকেশকে ঠিক চিনে উঠতে পারেননি। ও জানেন? তাহলে এও নিশ্চয়ই জানেন যে সেই নীলাটা ফিরে পাওয়ার জন্য আমি 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম। তাও জানি, তবে সে ঘোষণা এখনো বলবৎ আছে কিনা তা ঠিক জানা নেই। ঠিক সেই প্রশ্নই হরিপদ করেছিল। তখন সে আমার টাইপিস্ট, তবে মাত্র কাজে ঢুকেছে। একদিন হঠাৎ সে জিজ্ঞাসা করলো, আজকে মহারাজ একটা প্রশ্ন করব। আপনার যে নীলাটা চুরি হয়ে গিয়েছিল, সেটা যদি এখন ফিরে পান, তাহলে কি আপনি এখনো 2000 টাকায় পুরস্কার দেবেন? ওর প্রশ্ন শুনে আমি আশ্চর্য হয়েছিলাম, কারণ এতদিন পরে নীলা ফিরে পাওয়ার আর কোনো আশাই ছিল না। পুলিশ আগেই হাল ছেড়ে দিয়েছে। আপনি হরিপদর প্রশ্নের ঠিক কি উত্তর দিয়েছিলেন? বলেছিলাম, যদি নীলা ফিরে পাই নিশ্চয়ই দেব। ব্যোমকেশ তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে বলল, মহারাজ, আজ আমি যদি ঠিক একই প্রশ্ন করি, তাহলে কি সেই উত্তরই দেবেন? মহারাজ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনি হরিপদ হত্যাকারীর নাম জানতে চান? মহারাজ একটু অবাক হয়ে বলল, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এই হরিপদর হত্যাকারীর নাম জানেন নাকি? জানি, আমি হতভম্ব হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। তবে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা আমার কাজ নয়, সে কাজ পুলিশ করুক। আমি শুধু তার নাম বলে দেব, তারপর তার বাড়ি খানা তল্লাশ করলে আশা করি সব প্রমাণই বের হয়ে যাবে। অভিভূত কণ্ঠে মহারাজ বললেন, মানে এই যে ভেলকিবাজির মতন মনে হচ্ছে, সত্যি আপনি তার নাম জানেন? কিন্তু কি করে জানলেন? আপাতত অনুমান মাত্র, তবে অনুমান যে মিথ্যে হবে না তা আমি একদম নিশ্চিত। হত্যাকারীর নাম হচ্ছে রমানাথ নিয়োগী। রমানাথ নিয়োগী? কিন্তু
এই নামটা পরিচিত মনে হচ্ছে। সবারই তো কথা, বছর 10 আগে ইনি আপনার নীলা চুরি করেছিলেন এবং তারপর জেলেও গিয়েছিলেন। সম্প্রতি শোনা গেছে যে তিনি জেল থেকে মুক্তি লাভ করেছেন। মনে পড়েছে, কিন্তু সে হরিপদকে খুন করলো কেন? হরিপদের সঙ্গে তার কি সম্বন্ধ? সম্বন্ধ আছে, পুরনো কয়েকটা নথি ঘাটলেই আশা করি সেটা বেরিয়ে যাবে। কিন্তু মহারাজ, এখন প্রায় বেলা 11টা বাজে, আর আপনাকে ধরে রাখবো না। যদি কিছু মনে না করেন, ঠিক বিকেল 4টের সময় আপনার পায়ের ধুলো যদি আমার বাড়িতে দেন, তাহলে আশা করি সবই জানতে পারবেন, আর হয়তো নীলাটাও তখনই ফেরত পাবেন। আমি ইতিমধ্যেই সব ব্যবস্থা করে রাখবো। যদি আপনি কিছু মনে না করেন, তবে আমি এখন একটু বেরোবো। নমস্কার। নমস্কার। তাহলে বিকেল 4টে। হতভম্ব মহারাজকে বিদায় দিয়ে ব্যোমকেশ নিজেও বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। আমি বললাম, এত বেলায় তুমি আবার কোথায় চলবে? বেরোতে হবে ভাইয়া, জেলের কিছু পুরনো কাগজপত্র খুব দেখা দরকার। তাছাড়া অন্য কাজও আছে। কখন ফিরবো কিছু ঠিক নেই। যদি সময় পাই তাহলে হোটেলে খেয়ে নেব। বলে ছাতা ও ব্যাগ নিয়ে বিরামহীন বৃষ্টির মধ্যে সে বেরিয়ে পড়ল। আজকে আপনারা শুনছেন গপ্পগুচ্ছের আড্ডার নিবেদন ব্যোমকেশ বক্সীর এক অন্যতম গল্প, রক্তমুখী নীলা। এখনো যদি আপনারা আমাদের আড্ডায় অংশগ্রহণ না করে থাকেন, তবে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না, নইলে আড্ডার যে কোনো আপডেট আপনারা মিস করবেন। তাহলে আবার শুরু করা যাক। কাজ শেষ করে যখন ব্যোমকেশ ফিরে এলো, তখন ঘড়িতে বেলা 3টে। জামা জুতো খুলতে খুলতে সে বলল, বেজায় খিদেল পেয়েছে অজিত, কিছু খাওয়া হয়নি। তার আগে একটু স্নানটা সেরে নি। পুটিরাম, চট করে কিছু খাবার ব্যবস্থা করো। আজই ম্যাটেনি, ঠিক 4টের সময় শো আরম্ভ হবে। সে কি, কিসের অভিনয়? ভয় রে, এই ঘরেই অভিনয় হবে। অজিত, দর্শকদের জন্য আরো গোটা কয়েক চেয়ারের ব্যবস্থা করো। যাই স্নানটা করে আসি। এই বলে ব্যোমকেশ স্নানের ঘরে ঢুকলো। যা বাবা, গোয়েন্দার সঙ্গে থেকেও আগেভাগে কিছুই জানার উপায় নেই। পুটিরাম, জলদি জলদি দাদাবাবুর জন্য একটু রান্না করো, আর একটু আলু ভাজা আর ডিমের অমলেটও করো। স্নান শেষ করে খাবার টেবিলে বসে বললাম, সমস্ত দিন কি করলে এটা তো একটু বলো। ব্যোমকেশ অনেকখানি অমলেট মুখে পুড়ে দিয়ে তৃপ্তির সঙ্গে চেবাতে চেবাতে বলল, জেল ডিপার্টমেন্টে অফিসে আমার এক বন্ধু আছেন। প্রথমে তার কাছে গেলুম। সেখানে পুরনো রেকর্ড বার করে দেখা গেল যে আমার অনুমান ভুল হয়নি। তোমার অনুমানটা ঠিক কি বলতো? আমার প্রশ্নে কর্ণপাত না করে ব্যোমকেশ বলতে লাগলো, সেখানকার কাজ শেষ করে বুদ্ধবাবু, থুড়ি বিধুবাবুর কাছে গেলাম। হরিপদর খুনটা তারই এলাকায় পড়ে। কেসের ইনচার্জ হচ্ছেন ইন্সপেক্টর পূর্ণবাবু। পূর্ণবাবুকে ব্যাপারটা বুঝিয়ে এবং বিধুবাবুর পদদ্বয়ে যথাসম্মত তৈলস প্রয়োগ করে শেষ পর্যন্ত কাজ উদ্ধার হলো। কিন্তু কাজটা যে কি আমি তাই তো এখনো জানি না। অজিত, খাওয়ার সময় তুমি বড্ড প্রশ্ন করো, তাও আগ্রহের সাথে জিজ্ঞাসা করছো বলে বলি। কার্যটা হচ্ছে প্রথমত রমানাথ নিয়োগীর ঠিকানা বার করা, এবং দ্বিতীয়ত তাকে গ্রেপ্তার করে তার বাসা খানা তল্লাশ করা। ঠিকানা সহজেই বেরোলো, কিন্তু খানা তল্লাশে বিশেষ ফল হলো না। অবশ্য রমানাথের ঘর থেকে একটা ভীষণাকৃতি ছোড়াপ বেরিয়েছে। তাতে আশা করি মানুষের রক্ত পাওয়া যাবে। সেটা এখন ফরেন্সিক ল্যাবে গেছে পরীক্ষা নিরীক্ষার জন্য। দেখা যাক কি হয়। কিন্তু যে জিনিস পাবো আশা করেছিলাম তা পেলুম না।
লোকটা লুকিয়ে রাখবার ক্ষমতা অসামান্য বলতেই হবে। কি জিনিস? মহারাজের নীলাটা। তারপর এখন কি করবে? আর কি করব, একটু অভিনয় করব। রমানাথের কুসংস্কারে ঘা দিয়ে দেখব যদি কিছু ফল পাই। ওই বোধহয় মহারাজ এলেন, বাকি অভিনেতারাও এসে পড়লো বলে। এই বলে ব্যোমকেশ ঘড়ির দিকে তাকালো। আর কারা কারা আসবে? রমানাথ এবং তার রক্ষীরা। তারা এখানে আসবে? হ্যাঁ, বিধুবাবুর সঙ্গে সেই রকমই ব্যবস্থা হয়েছে। পটিরাম, খাবারের বাসনগুলো সরিয়ে নিয়ে যাও। আর কিছু জিজ্ঞাসা করবার অবকাশ পেলাম না। মহারাজ এসে প্রবেশ করলেন। ঘড়িতে তখন ঢং ঢং করে বিকেল 4টে বাজে। দেখলাম মহারাজ রাজ্যজিৎ শিষ্টতা রক্ষা করেছেন। মহারাজকে সমাদর করে বসাতে না বসাতেই আরো কয়েকজনের পদশব্দ শুনতে পেলাম। পরক্ষণেই এক এক করে বিধুবাবু, পূর্ণবাবু ও আরো 2জন সাব ইন্সপেক্টরের সঙ্গে রমানাথ প্রবেশ করল। রমানাথের চেহারায় এমন কোনো বিশেষত্ব নেই যা দৃষ্টি আকর্ষণ করে। চুরি বিদ্যায় পারদর্শী হতে হলে বোধহয় চেহারাটি নিতান্তই চলনসই হওয়া দরকার। রমানাথের মাথায় ছোট করে চুল কাটা, কপাল অপরিসর, চিবুক ছুচালো, চোখে সতর্ক চঞ্চলতা। তাহার গায়ে বহু বছরের পুরাতন একটা, সম্ভবত জেলে যাওয়ার আগে, চামড়ার বোতামাটা 5 মিশালি রঙের স্পোর্টিং কোট ও পায়ে অপ্রত্যাশিত একজোড়া রবারের বুট জুতা দেখে মনে মনে একটু হাসি পেল। তিনি যে একজন সাংঘাতিক ব্যক্তি সেই সন্দেহ কারোর মনে উদয় হবে না। ব্যোমকেশ আঙুল দিয়ে নির্দেশ করে তাকে দেখিয়ে বলল, মহারাজ, লোকটিকে চিনতে পারেন কি? হ্যাঁ, এখন চিনতে পারছি। এই লোকটাই সেদিন ভিক্ষে চাইতে গিয়েছিল। বেশ, এখন তাহলে আপনারা সকলে আসন গ্রহণ করুন। বিধুবাবু, মহারাজের সঙ্গে নিশ্চয় পরিচয় আছে। আসুন, আপনি মহারাজের পাশে বসুন। রমানাথ, তুমি ওইখানে বসো। এই বলে ব্যোমকেশ রমানাথকে টেবিলের ধারে একটা চেয়ার নির্দেশ করে দিল। রমানাথ কোনো কথা না বলে নিজের আসন গ্রহণ করল। 2জন সাব ইন্সপেক্টর তার 2 পাশে বসলেন। বিধুবাবু মুখে অসন্তোষ গাম্ভীর্য অবলম্বন করে কটমট করে চারিদিকে তাকিয়ে রইলেন। এই সম্পূর্ণ আইন বহির্ভূত ব্যাপারটা ঘটতে দিয়ে তিনি যে ভিতরে ভিতরে বেশ অস্বস্তি বোধ করছেন সেটাই তার ভাবভঙ্গিতে প্রকাশ পাচ্ছিল। সকলে আসন গ্রহণ করলে ব্যোমকেশ টেবিলের সম্মুখে বসল। আজ আমি আপনাদের একটা গল্প বলব। অজিতের গল্পের মতো কাল্পনিক গল্প নয় ঠিকই, সত্য ঘটনা। যতদূর সম্ভব নির্ভুলভাবেই বলার চেষ্টা করব। যদি কোথাও ভুল হয়, রমানাথ সংশোধন করে দিতে পারবে তো? রমানাথ ছাড়া আর একজন এই কাহিনী জানত, কিন্তু আজ সে আমাদের মধ্যে বেঁচে নেই। এইটুকু ভূমিকা করে ব্যোমকেশ তার গল্প আরম্ভ করল। রমানাথের মুখ কিন্তু নির্বিকার হয়ে রইল। সে মুখ তুলল না, একটা কথাও বলল না। নির্লিপ্ত ভাবে আঙুল দিয়ে টেবিলের উপর দাগ কাটতে লাগলো। রমানাথ জেলে যাওয়ার পর থেকে গল্প আরম্ভ করছে। রমানাথ জেলে গেল, কিন্তু মহারাজের নীলাটা সে কাজ ছাড়া করল না, সঙ্গে করে নিয়ে গেল। কি কৌশলে সকলের সতর্ক দৃষ্টি এড়িয়ে নিয়ে গেল তা আমি জানি না, জানিবার চেষ্টাও করিনি। রমানাথ ইচ্ছা করলে বলতে পারে। এক পলকের জন্য রমানাথ ব্যোমকেশের দিকে চোখ তুলেই আবার 1 মিনিট টেবিলে দাগ কাটতে লাগলো। রমানাথ অনেক ভালো ভালো দামি জহরত চুরি করেছিল, কিন্তু তার মধ্যে কেবল মহারাজের রক্তমুখী নীলাটাই যে কেন নিজের কাছে রেখেছিল তা অনুমান করা দুষ্কর। সম্ভবত পাথরটা একটা সম্মোহন শক্তি ছিল। জিনিসটা দেখতেও চমৎকার, গাঢ় নীল রঙের একটা হীরা, তার ভেতর থেকে রক্তের মতন একটা রং ফুটে বেরোচ্ছে।
রমানাথ সেটাকে সঙ্গে নেওয়ার লোভ সামলাতে পারেন। পাথরটা খুব পয়মন্ত, এই কথা সম্ভবত রমানাথ শুনেছিল। দুর্নিয়তি যখন মানুষের সঙ্গ নেয়, মানুষ তাকে তখন বন্ধু বলেই ভুল করে। যা হোক, রমানাথ আলিপুর জেলে রইল। কিছুদিন পর পুলিশ জানতে পারলো যে নীলাটা তার কাছেই আছে। রমানাথের সেল খানা তল্লাশও হলো। কিন্তু রমানাথের সেলে আরেকজন কয়েদি ছিল, তাকেও সার্চ করা হলো, কিন্তু নীলা পাওয়া গেল না। তাহলে কোথায় গেল নীলাটা? রমানাথের সেলে যে তৃতীয় কয়েদি ছিল, তার নাম কি জানেন? তার নাম হরিপদ রক্ষিত। হরিপদ পুরনো দাগি আসামি, ছেলেবেলা থেকেই জেল খেটেছে এবং তার সাথে সাথে অনেক গুণও অর্জন করেছে। যারা জেলের কয়েদি নিয়ে ঘাটাঘাটি করে তারা জানেন এক জাতীয় কয়েদি আছেন যারা নিজেদের গলার মধ্যে পকেট তৈরি করে। ব্যাপারটা শুনতে আশ্চর্য লাগলেও মিথ্যে নয়। কয়েদিরা টাকা কড়ি জেলে নিয়ে যেতে পারে না, অথচ তাদের বেশিরভাগই হয় নেশাখোর। তাই ওয়ার্ডারদের ঘুষ দিয়ে বাইরে থেকে মাদকদ্রব্য আনবার জন্য তাদের টাকার খুব প্রয়োজন। গলায় পকেট তৈরি করার ফন্দি এই প্রয়োজন থেকে উৎপন্ন হয়েছে। যারা কাঁচা বয়স থেকে জেলে আছে তাদের মধ্যে এই জিনিসটা একটু বেশিই দেখা যায়। প্রবীণ পুলিশ কর্মচারী মাত্রই সব কথা জানেন। হরিপদ ছেলেবেলা থেকেই জেল খাটছে, সে নিজের গলায় পকেট তৈরিও করেছিল। রমানাথ যখন তার সেলে গিয়ে রইল, তখন দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেল। ক্রমে হরিপদর পকেটের কথা রমানাথ জানতে পারল। তারপর একদিন হঠাৎ পুলিশ সেলে হানা দিল। সেলের মধ্যে নীলা লুকাবার জায়গা নেই। রমানাথ নীলাটা হরিপদকে দিয়ে বলল, তুমি এখন গলার মধ্যেই লুকিয়ে রাখো। হরিপদকে সে নীলাটা আগেই দেখিয়েছিল। হরিপদরও সেটার উপর দারুণ লোভ জন্মেছিল। সে নীলাটা নিয়ে টক করে গিলে ফেললো গলা, আর সেই কণ্ঠনালীর মধ্যে রেখে দিল নীলাটাকে। বলাই বাহুল্য, পুলিশ এসে যখন তল্লাশ করলো তখন কিছুই পেল না। এই ঘটনার পর দিনই হরিপদ হঠাৎ অন্য জেলে চালান হয়ে গেল। জেলের রেকর্ডে তার উল্লেখও আছে। হরিপদর ভারী সুবিধা হলো, সে বিশ্বাসঘাতকতাও করল। যাওয়ার আগে নীলাটা রমানাথকে ফিরিয়ে দিয়ে গেল না। রমানাথ কিছু বলতেও পারল না, কারণ চোরের মার কান্না কেউ যে শোনে না। রমানাথ আস্তে আস্তে ভেতরে গুমরাতে লাগলো। মনে মনে তখন থেকেই বোধ করি ভীষণ প্রতিহিংসার সংকল্প আটতে লেগেছিল। এই সময় লক্ষ্য করলাম রমানাথের মুখের কোনো বিকার ঘটেনি বটে, কিন্তু রাগে গলার শিরা দপদপ করছে, দুই চোখ যেন রক্তাভ হয়ে উঠেছে। তারপর একে একে 10টি বছর কেটে গেছে। 6 মাস আগে হরিপদ জেল থেকে মুক্তি পেল। মুক্তি পেয়েই মহারাজের কাছে এলো। তার ইচ্ছে ছিল মহারাজের সঙ্গে পরিচিতি হয়ে ক্রমে নীলাটা তাকেই ফেরত দেবে। বিনামূল্যে নয়, 2000 টাকার পুরস্কারের কথা সে জানতো। ও নীলা অন্যত্র বিক্রি করতে গেলে ধরা পড়ে যেতে হবে বলে সে চেষ্টাও সে করেনি। কিন্তু প্রথম থেকেই মহারাজ তার প্রতি এমন সদয় ব্যবহার করলেন যে সে ভারী লজ্জায় পড়ে গেল। তবু সে একবার নীলার কথা মহারাজের কাছে তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত নীলার বদলে মহারাজের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি। তার বিবেক দংশন হয়েছিল। মহারাজের দয়ার গুণে হরিপদর মতো মানুষেরও মনে কৃতজ্ঞতার সঞ্চার হয়েছিল। এটা কম বড় কথা নয়। ক্রমে হরিপদের দিন ঘনিয়ে আসতে লাগলো। 10 দিন আগে রমানাথ জেল থেকে মুক্তি পেয়ে বেরোল। হরিপদ কোথায় তা সে জানত, কিন্তু এমনই দৈবের খেলা যে 4 দিন যেতে না যেতেই মহারাজের বাড়িতে রমানাথ তার দেখা পেয়ে গেল। রমানাথকে দেখার ফলে
হরিপদর অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থতার আর অন্য কোনো কারণ ছিল না। যে প্রতিহিংসার আগুন 10 বছর ধরে রমানাথের বুকে ধিক ধিক করে জ্বলছিল, তা এখন একেবারে দুর্বার হয়ে উঠল। হরিপদর বাড়ির সন্ধান সে সহজেই বার করল। তারপর সেদিন রাত্রে গিয়ে এ পর্যন্ত ব্যোমকেশ সকলের দিকে ফিরে ফিরে গল্প বলছিল। এখন বিদ্যুতের মতো রমানাথের দিকে ফিরল। রমানাথও মন্ত্রমুগ্ধ সর্পের মতো নিষ্পলক চোখে ব্যোমকেশের দিকে তাকিয়েছিল। রমানাথ, সে রাত্রে হরিপদর গলা ছিঁড়ে তার কণ্ঠনালীর ভেতর থেকে তুমি নীলা বার করে নিয়েছিল। সে নীলা কোথায় রমানাথ? সে নীলা কোথায়? রমানাথ ব্যোমকেশের চোখ থেকে চোখ সরাতে পারল না। সে ভয় পেয়ে একবার ঢোক গিলল, একবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করল। তারপর যেন অসীম বলে নিজেকে ব্যোমকেশের সম্মোহীন দৃষ্টির নাকপাশ হতে মুক্ত করে বিকৃত কণ্ঠে বলে উঠল, আমি আমি জানি না, হরিপদকে আমি খুন করিনি। হরিপদ কার নাম আমি জানি না। নীলা নেই আমার কাছে, বললাম তো নীলা নেই আমার কাছে। বলে আর একটু বিদ্রোহী চোখে চেয়ে সে তার 2 হাত বুকের উপর চেপে ধরল। ব্যোমকেশের আঙুল তখনও তার দিকে নির্দেশ করেছিল। আমাদের মনে হতে লাগলো যেন এক মর্মগ্রাসী নাটকের অভিনয় দেখছি। দুটো প্রবল ইচ্ছাশক্তি যেন পরস্পরের সঙ্গে মরণাস্ত্র যুদ্ধ করছে। শেষ পর্যন্ত কে জয়ী হবে তা দেখবার জন্য একাগ্র আগ্রহে আমরা জড়বস্তুর মতো সবাই বসে রইলাম। ব্যোমকেশের কণ্ঠস্বরে একটা ভয়ঙ্কর দৈববাণীর সুর ঘনিয়ে আসলো। সে রমানাথের দিকে ঈষৎ ঝুঁকে আগের থেকে তীব্র অনুচ্চ স্বরে বলল, রমানাথ, তুমি জানো না কি ভয়ানক অভিশপ্ত ওই রক্তমুখী নীলা। তাই ওর মোহ তুমি কাটাতে পারছো না। ভেবে দেখো রমানাথ, ভেবে দেখো, যতদিন তুমি ওই নীলা চুরি করনি ততদিন তোমায় কেউ ধরতে পারেনি। নীলা চুরি করেই তুমি জেলে গেলে রমানাথ। তারপর হরিপদর পরিণামটা একবার ভেবে দেখো রমানাথ, ভেবে দেখো। সে গলার মধ্যে ওই নীলা লুকিয়ে রেখেছিল। তার গলার কি অবস্থা হয়েছিল তা তোমার চেয়ে ভালো আর কেউ জানে না রমানাথ, কেউ জানে না। এখনো যদি নিজের ভালো চাও, ওই সর্বনাশা নীলা ফেরত দাও রমানাথ। ও নীলা নয়, ও কেউটে সাপের বিষ। যদি হাতে পড়ো সেই নীলা, তোমার হাতে হাত করা পড়বে। যদি গলায় পড়ো, ওই নীলা ফাঁসির দড়ি হয়ে তোমার গলা চেপে ধরবে। অব্যক্ত একটা শব্দ করে রমানাথ উঠে দাঁড়ালো। তার মনের ভিতর কিরূপ প্রবল আবেগের সৃষ্টি হলো তা আমরা সামনে থেকে কেউ বুঝতে পারিনি। পাগলের মতো সে একবার চারিদিকে তাকালো, তারপর নিজের কোটের চামড়ার বোতামটা সজোরে ছিঁড়ে দূরে ফেলে দিয়ে চিৎকার করে উঠল, চাই না, চাই না আমি। এই নাও নীলা, নাও তোমাদের নীলা, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। বলে একটা দীর্ঘ শিহরিত নিঃশ্বাস ফেলে অজ্ঞান হেসে মাটিতে পড়ে গেল। ব্যোমকেশ কপাল থেকে ঘাম মুছল। দেখলাম তার হাত কাঁপছে। ইচ্ছা শক্তির যুদ্ধে সে জয়ী হয়েছে বটে, কিন্তু অবলীলা ক্রমে নয়। রমানাথের নিক্ষিপ্ত বোতামটা ঘরের কোণে গিয়ে পড়েছিল। সেটা তুলে নিয়ে তার খোলস ছাড়াতে ছাড়াতে ব্যোমকেশ হিংস্বরে বলল, মহারাজ, এই নিন আপনার রক্তমুখী নীলা। আমরা সবাই সজ্জলিত দৃষ্টিতে একইভাবে নীলার দিকে তাকিয়ে রইলাম। আহা, কি অপূর্ব সুন্দর সেই নীলা। এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সীর এক অন্যতম গল্প রক্তমুখী নীলা। আজকের গল্পে অভিনয় করেছেন ব্যোমকেশের চরিত্রে দেবজিৎ, অজিতের চরিত্রে দীপ, মহারাজের ভূমিকায় দেবব্রত এবং হরিপদ আর রমানাথের ভূমিকায় শুভজিৎ। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে বা কোনো পরামর্শ দিতে চান, তাহলে অবশ্যইভাবে কমেন্ট করে আমাদের জানাবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার গল্পগুচ্ছের আড্ডা হাজির হবে আগামী সপ্তাহের রোববার ঠিক দুপুর 3টে। টিল দেন, গুড বাই।